বিলাসপুর নামের একটা ছোট্ট গ্রামে দুই ভাই থাকতো। তবে দুই ভাইয়ের বিবাহ হয়ে গেছিল। বড় ভাই মাঠে ঘাটে কাজ করত আর ছোট ভাই একটা অফিসে কাজ করত। বাড়িতে আমি কাজ করে 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 পাগল হয়ে যাচ্ছি। আমার বর এত বড় একটা অফিসে কাজ করে আর তার বউ কিনা সংসারে সব কাজ করেই যাচ্ছে। এটা দেখলে মানুষ কি বলবে তা কে জানে। আর দেখো, আমিও তো অনেক বড় ঘর থেকে এসেছি, তবু এখানে এসে দেখো কোনো শান্তি নেই, সেই কাজ করে খেতেই হচ্ছে। দূর, আর ভালোই লাগছে না। আর তখন সেখানে কবিতার বর রাহুল চলে আসে। আরে কবিতা, তুমি এখানে থালা বাসন মাজছো আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা শোনো, আমি অফিসে যাচ্ছি, এই কথাটা বলতে আবার এলাম তোমাকে, বুঝেছো? আবার যদি চলে যাই তুমি তো আমার ওপর রেগে যাবে। তুমি আমাকে এখানে দেখবে না তো কোথায় দেখবে শুনি? তুমি কি আমাকে রাজরানী করে রেখেছো যে পায়ের ওপর পা তুলে আমি বিছানায় হুকুম করব? সেরকম তো কোনো জো নেই আমাকে। এখানে সারাক্ষণ শুধু কাজ করেই যেতেই হয়। আর আরেকটা দিদিকে দেখো, দিদি তো তেমন একটা কাজ করে না, বাড়ির যেন সব কাজকর্ম আমাকে করতে হয়। আচ্ছা শোনো, আমার আর ভালো লাগছে না এইসব করতে, ঠিক আছে? বিয়ের আগে তো বলেছিলে যে তোমাকে আমি রানী বানিয়ে রাখবো, তাই এখানে এসে দেখলাম তো তুমি আমাকে চাকরানী বানিয়ে রেখেছো। আরে কবিতা, এইসব তুমি কি বলছো বলো তো? সংসারে তুমি কাজকর্ম করবে না তো কি করবে বলো তো? এই সংসারটা তো তুমি আর বৌদি মিলে বেঁধে রেখেছো, তাহলে তোমরা দুজন তো মিলেমিশেই করছো। আর এমনভাবে কেন কথা বলছো? এটা তোমার নিজের সংসার, নিজের সংসারে কাজ করবে না তো কোথায় গিয়ে কাজ করবে বলো তো দেখি? শোনো, নিজের একা সংসার হলে তাও না একটা হতো। এখানে সবাই থাকে, সবার কাজকর্ম আমাকে করতে হয়। আমার এসব পছন্দ হয় না, বুঝেছো তো? তোমাকে একটা কথা বলি, কান খুলে শুনে নাও। যত তাড়াতাড়ি পারো এখান থেকে আলাদা হয়ে যাও, তা না হলে আমাকে বলো, আমি দাদা বৌদির সাথে কথা বলে আলাদা হয়ে যাব। আমি সবার কাজকর্ম আমি একা করতে পারবো না, বলে দিচ্ছি। হ্যাঁ। আরে কবিতা, একটু আস্তে কথা বলতে পারো না নাকি তুমি? বলো তো দেখি, এক্ষুন যদি দাদা বৌদি শুনতে পাই তাদের তো খারাপ লাগবে। আর একটা কথা বলি, দাদা আমাকে ছোটোবেলা থেকে মানুষ করেছে, তাদেরকে ছেড়ে আলাদা থাকবো মানে কি? আর তুমি তো সংসারের একা কাজ করছো না, বৌদিও তো সমান পরিমাণে তোমার থেকে বেশি কাজ করে, তাহলে দুটো চারটে কাজ করতে হলে তোমার গায়ে জ্বর চলে আসে। দেখো, তুমি তোমার দাদা বৌদিকে ভয় পেতে পারো, কিন্তু আমি পারি না। আর আমার গলা আছে যখন আমি চিৎকার করে করে বলবো, তাতে কে শুনলো না শুনলো আমার দেখার দরকার নেই। তোমাকে আমি বলছি, তুমি আলাদা হয়ে যাও তো ঠিক আছে, তা না হলে আমি আমার বাপের বাড়িতে চলে যাব, আর এখানে আসবো না কখনো। আরে কবিতা, এমনভাবে ছেলে মানুষই করো না তো, একটুখানি বোঝার চেষ্টা করো। আর তুমি কেন বলো তো অবুঝের মতো এরকমভাবে আচরণ করছো? একটু বোঝার তো চেষ্টা করো তুমি। দেখো, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে, আমি ওসব বুঝতে চাই না। আজকে থেকে আমি আলাদা থাকবো, তোমাকে বলে দিলাম। আর আজকে থেকে আমি আলাদা রান্না বান্না করব, আমি কারোর সাথে থাকতে পারবো না, এটাই হচ্ছে আমার শেষ কথা। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, তোমার সাথে কথা বলে আমি পেরে উঠবো না। ঠিক আছে, এখন আমি অফিসে বেরোচ্ছি। তারপর রাহুল সে কোনো কিছু কথা না বলে তার অফিসের কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সে রাস্তা দিয়ে যেতে যেতে তখন তার দাদা তাকে বলতে থাকে। আচ্ছা শোন ভাই, তোকে কিছু কথা বলার ছিল। হ্যাঁ দাদা, বলো না, তুমি কি কথা বলতে চাও? দেখ ভাই, আমি চাই না যে তোদের মধ্যে ঝামেলা হোক। বৌমা যখন আলাদা খেতে চাইছে তাহলে তোরা আলাদা খা। তবে একটা কথা বলি, বৌমা যখন আজকে তোকে ওইসব কথাগুলো বলছিল, আমি কিন্তু সব কিছু শুনেছিলাম, কিন্তু তোদের সামনে যাইনি। শোন ভাই, আমি একটা কথা বলি, আমাদের কোনো কষ্ট হবে না, তুই যদি ভালো থাকিস তোর বউকে নিয়ে, তাতে থাক রে ভাই, আমাদের কোনো কষ্ট হবে না। এমনভাবে অশান্তি না করাই ভালো রে বাড়িতে। দাদা, তুমি সব কিছু শুনে নিয়েছো? কি বলি বলো তো কবিতাটাকে? ওকে এত বোঝাচ্ছি তবু বোঝার চেষ্টা করছে না। ওর মনে যে এত কি অহংকার, কিছুই বুঝতে পারছি না দাদা। তবে জানো তো দাদা, তোমাদেরকে ছেড়ে আলাদা খেতে আমার একদম ভালো লাগবে না। তুমি তো জানো, বাবা মা মারা যাওয়ার পর থেকেই তুমি হচ্ছে আমার বাবা মা সব কিছু। তাহলে তোমাকে ছাড়া কিভাবে থাকতে পারি বলো তো দাদা? দেখ ভাই, পরিস্থিতি এমন আসে, কখনো কখনো না মানা জিনিসকেও মেনে নিতে হয়, তাই এই জিনিসটাও তোকে মেনে নিতে হবে। এখন তোর সংসার হয়েছে, তোর বউ যেটা বলবে সেটাই শুনতে হবে রে ভাই। কারণ দেখ, সারা জীবন তুই তোর বউকে নিয়ে সংসার করবি, আমরা আজ আছি তো কাল না থাকতে পারি, বুঝেছিস ভাই? এইসব নিয়ে তুই চিন্তা করিস না। আমরা আলাদা খাওয়া দাওয়া করলে কী হবে? আমরা তো একই বাড়িতেই থাকবো, কোনো সমস্যা হলে আমরা তো দেখবো, বল? অত চিন্তা করিস না ভাই। জানি না দাদা, আর কপালে কি আছে না আছে আর কি কি দেখতে হবে তবু কিছু জানি না।
কবে যে আবার তোমাদের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করব সেটাও জানি না, তবে ওই অপেক্ষায় রইলাম দাদা। আচ্ছা ঠিক আছে ভাই, তুই অফিসে চলে যা, অনেক যে আবার দেরি হয়ে গেল। আমার সাথে কথা বলে তো এখানে অনেকটা সময় কেটে গেল। যা যা ভাই, তুই চলে যা অফিসে। তারপর রাহুল সে অফিসে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। অন্যদিকে কবিতা সে আলাদাভাবে রান্না বান্না শুরু করে দেয়। তখন তার বড় যা এসে বলতে থাকে, কি রে ছোট, তুই আজকের আমাকে না ডেকে আর রান্নাবান্না তুই একা করতে আসলি? চল চল, কি কি করছিস বল তো দেখি, আমিও হাতে হাত লাগাচ্ছি। তুই তো আজকের আমাকে না ডেকে রান্নাঘরে চলে আসলি। ঠিক আছে চল ছোট, আমরা দুজন মিলে হাতে হাত লাগালে তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যাবে। দেখো দিদি, এটা তোমাদের জন্য রান্নাবান্না করছি না, এটা আমি আর আমার বরের জন্য রান্নাবান্না করছি। আজকে থেকে তোমরা আর আমরা আলাদা খাবো, বুঝেছো? সেই কারণে তোমাকে ডাকিনি, আমি আমার মতো রান্না করতে চলে এসেছি। আলাদা খাবি মানে? তোরা আলাদা রান্না করছিস মানে বুঝলাম না। কিন্তু তোরা যখন আলাদা খাবি, কই আগে থেকে তো কিছু জানাসনি? তাহলে আমরা কি করে জানবো বলতো? আর আলাদা কেন হয়ে যাবি? আমাদের তো একটা সংসারে আমরা দুই বউ মিলে সামলে নিচ্ছিলাম, তার উপর আলাদা কেন হবি বলতো দেখি? দেখো দিদি, সকালবেলা তোমার ভাইয়ের সাথে কথা বলে আমি আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি, আর তোমাদের সাথে থাকবো না। কোথায় তোমার বর ওই মাঠে ঘাটে কাজ করে তেমন কোনো রোজগার করে না, সারা টাকা পয়সা আমার বর দেয়। আমার বর বড় অফিসে কাজ করে বলে তোমরা ঘাড়ে বসে বসে ভালো মন্দ খাও, সেটা আর হতে দেবে না। আর সংসারের সব কাজগুলো আমাকে দিয়ে করাও। দেখো, সেই কারণে আমি আলাদা হয়ে গেছি, তোমাদের সাথে থাকতে চাই না, আর আমার বরকে নিয়ে আমি ভালো থাকবো। এইসব তুই কি কথা বলছিস ছোট? তুই একবারও ভেবে চিন্তে কথা বলছিস না? এই সংসারে যেমন তোর বড় টাকা দেয় তেমন আমার বড় টাকা দেয়, তাহলে তোর বর এখানে সংসারে সব টাকা কেন দিতে যাবে? সমানভাবে দুই ভাই মিলেমিশে তো সংসারটা চালাচ্ছে, তাহলে তুই এমনভাবে কেন কথা বলছিস বলতো? হ্যাঁ মানছি তোর বর বড় অফিসে কাজ করে টাকা ভালো পায়, কিন্তু আমার বড় তো অনেক পরিশ্রম করে মাঠে ঘাটে, সেও তো টাকা রোজগার করে নিয়ে আসে, তারপরও তুই এমনভাবে কথা শোনাচ্ছিস। দেখো দিদি, আমি যেটা বলেছি ঠিক বলেছি, আর আমি তোমাদের সাথে একসাথে থাকতে পারবো না। আমার ভালো লাগে না তোমাদের কাজকর্ম করতে, আর এমনিতে তোমাদের সাথে থাকতেও ভালো লাগে না। আমি আমার বরকে নিয়ে আলাদা হয়ে গেছি, তোমরা তোমাদের মতো থাকো, আমরা আমাদের মতো থাকবো, ব্যাস এটাই চাই। আচ্ছা ঠিক আছে ছোট, তুই যখন আলাদা থাকবি ঠিক আছে আলাদা থাক, আমাদের কোনো সমস্যা হবে না। যদি আবার তোর কখনো মনে পড়ে যে একসাথে একই সংসারে আমাদের সাথে থাকবি, তাহলে একবারটা বলিস বোন, আমাদের দরজা সবসময় তোর জন্য খোলা থাকবে, বুঝেছিস? দেখো দিদি, সেই দিন আর কখনো মনে হয় আসবে না, আর তোমার স্বপ্নও পূরণ হবে না। তুমি এমনভাবে স্বপ্ন দেখে যাও যে কবে আবার আমরা একসাথে হব। কবিতার এমন কথা শুনে মিতার অনেক খারাপ লাগে, সে আর কোনো কিছু কথা বলে না, সে তার মতো তার ঘরে চলে যায়। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে মিতা একদিন রান্না বান্না করছিল, আর তার মেয়ে পূজা বলতে থাকে, মা জানো তো, আমি না সেই সকাল থেকে মাংসর গন্ধ পাচ্ছি, কে যেন মাংস রান্না করেছে, এত সুন্দর সুবাস বেরোচ্ছে, তোমাকে কি বলি বলো তো মা, এই সুবাসে যে আমার খুব খিদে পেয়ে যাচ্ছে। অনেক দিন ধরে তো আমাদের বাড়িতে মাছ মাংস কিছুই হচ্ছে না, শুধু তুমি শাক সবজি রান্না করছো, কিন্তু এই মাংসর সুবাস পেয়ে আমার যে খুব জোরে খিদে পেয়েছে, বারবার মনে হচ্ছে যেন আমি একটু খাই মা। আরে পাগলি, তোর কাকিমা যে আজকে সকালে মাংস রান্না করেছে, তাই জন্য তো সারা ঘর যে মাংসের গন্ধের মো মো করছে, বুঝতে পেরেছিস? আর তোর কাকিমার বাড়িতে রান্না হয়েছে, থোড়ি আমাদের বাড়িতে রান্না হয়েছে। আর শোন, তোর বাবাকে আমি বলবো যে তোর জন্য একটু মাংস এনে দিতে, বুঝেছিস? কিন্তু মা, আমার তো এখন মাংস খেতে ইচ্ছা হচ্ছে, কাকিমা যে খুব সুন্দরভাবে মাংসর ঝোল রান্না করেছে, আমি একটু যাই না মা কাকিমার বাড়িতে, গিয়ে একটু মাংস চেয়ে নিয়ে আসি, যদি আমাকে একটু দেয় তাহলে আমি খাবো। মা একটু যাই না কাকিমার বাড়িতে। কিন্তু মা, জানিস তো তোর কাকিমা আমাদের পছন্দ করে না, তাহলে তুই গিয়ে কি মাংস চাইলে সে কি দেবে বল তো দেখি? আর শোন না, তোর বাবার আমি একটু মাংস আনতে বলবো, আমি তোকে সুন্দরভাবে রান্না করে দেব, তুই এখন চুপ করে বস তো। আর দেখ না, আমি এখানে কত সুন্দরভাবে কলমি শাক রান্না করছি, তুই সেটা খেয়ে নিবি।
মা, কাকিমা তো আমাকে তো ভালোবাসে, তাহলে আমি যদি একটু গিয়ে মাংস চাই তাহলে অবশ্যই দিয়ে দেবে। তুমি ওইসব চিন্তা করো না, আমি যাই গিয়ে একটু কাকিমার কাছ থেকে মাংস খেয়ে আসি। আর বেশি তো খাবো না, 1 পিস 2 পিস খাবো আর চলে আসবো মা, যাবো আর আসবো। তারপর এসব কথা বলে ছোট্ট পূজা তার কাকিমার ঘরে যায়। কাকিমা কাকিমা, আমি শুনলাম তুমি নাকি আজ খুব সুন্দরভাবে মাংস রান্না করেছো। হ্যাঁ রে পূজা, আজকের আমরা মাংস রান্না করেছি। তোর কাকা যে সকালবেলা একটু মাংস কিনে দিয়ে গেছিল, সেটা সুন্দরভাবে রান্না করেছি রে। কিন্তু তুই জানলি কি করে? কারণ তুমি এমনভাবে মাংস রান্না করেছো যে সারা বাড়ি গন্ধে মোমো করছে, তাই তো আমি জানতে পারলাম। আর তাই যে তোমার কাছে একটু মাংস খেতে আসলাম। অনেক দিন তো হয়ে গেছে আমাদের মাছ মাংস বাড়িতে কিছুই রান্না হচ্ছে না, শুধু ওই শাক সবজি হচ্ছে। আমার ভালো লাগছিল না, তাই জন্য সেই গন্ধে গন্ধে যে তোমার কাছে ছুটে এসেছি একটু মাংস খাবো বলে। জানি রে পূজা, জানি তোর বাবা মা ওই ছাড়া তোকে কি খাওয়াবে বলতো? সেই তো ভালো রোজগার হয় না তোর বাবার যে ভালো মন্দ খাওয়াতে পারবে। শুধুই ঘাস পাতা খেয়ে বেঁচে থাকলে কি করবি বলতো? আর এমনিতে তোকে দেখলেই বোঝা যায় রে যে তোর একটু ভালো মন্দ খেতে মন চায়, কিন্তু তুই খেতে পারিস না রে। কি বলি বলতো? কাকি, ওইসব কথা বাদ দাও। তুমি যে সুন্দরভাবে মাংস রান্না করেছো, আমাকে তাতে থেকে একটু দাও না গো, আমি খাই একটু সুন্দরভাবে। তোকে আর কি বলি বলতো পূজা, যে মাংসগুলো এত সুন্দরভাবে কষ্ট করে রান্না করলাম, সেই মাংস যে আমার পেটে একটাও যায়নি। কেন জানিস? সেই মাংসগুলো বিড়াল এসে খেয়ে নিয়েছে। তুই বলতো, অতগুলো মাংস একসাথে যদি খেয়ে নেয় গায়ে লাগে না বলতো? সেই সকাল থেকে আমার মনটা কেমন খারাপ হয়ে আছে। কত কষ্ট করে শখ করে রান্না করেছি খাবো বলে, কিন্তু সেই মাংস আমি একটুও খেতে পারিনি। আমার যা খারাপ লাগছে, আর তোকে দিই কী করে বলতো? এ বাবা, সব মাংস বিড়াল এসে খেয়ে গেল। আমি যে কত আশা করে এসেছিলাম যে তোমার কাছে একটু মাংস খাবো, দূর, আমার আর আশাটাই পূরণ হলো না। দেখ পূজা, তুই তো আমার মেয়ের মতো, তোকে দেবো না তো কাকে দেবো বলতো? কিন্তু মাংসগুলো এমনভাবে খেয়ে চলে গেল, সেই মাংস আমি তোকে কিভাবে দিতে পারি বলতো? আচ্ছা ঠিক আছে কাকি, কোনো অসুবিধা নেই, তাহলে এখন আমি আসি। ছোট্ট পূজা এইসব কথা বলে সে ওখান থেকে তার মায়ের কাছে চলে যায়। মেয়ের কত শখ দেখো, এসেছে মাংস খেতে, যে কাকি আমাকে একটু দাও, আমি মাংস খাবো। আমার হয় না, আর আমি নাকি ওকে মাংস খেতে দেব? সেই সকাল থেকে হাত পুড়িয়ে কষ্ট করে রান্না করেছি, একটু তৃপ্তি ভরে খাবো, আমি না খেয়ে যেন ওকে মাংসগুলো খেতে দেব। তারপর ছোট্ট পূজা তার মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। তখন তার মা বলতে থাকে, কি রে মা, কাকিমার কাছে গিয়ে কি মাংস খেলি? তা কতগুলো মাংস খেলি শুনি? না মা, আমি মাংস খাইনি, কাকিমা আমাকে মাংস দেয়নি। কারণ কাকিমা যে মাংসগুলো রান্না করেছিল, সেই মাংসগুলো বিড়ালজি এসে সব খেয়ে চলে গেছে, তাই কাকিমারও খেতে পারিনি। আর আমাকে কোথা থেকে দেবে বলো তো? দেখ মা, আমি তোকে তো আগেই বারণ করেছিলাম যে তুই যাস না এমনভাবে। তোর বাবাকে আমি একটু মাংস কিনে আনতে বলবো, তোকে রান্না করে খাওয়াবো, কিন্তু তুই শুনলি না। তুই কি ভাবছিস যে ওই মাংসগুলো এমনভাবে তোর কাকিমার হাতে থেকে বিড়াল খেয়ে চলে যাবে? সেটা কখনো সম্ভব নয় রে। তুই তো জানিস তোর কাকিমা আমাদের সহ্য করতে পারে না, তাই জন্য ওই মাংসগুলো তোকে দেবে না বলে সেই কারণে বিড়ালের বাহানা দিয়েছে, বুঝেছিস? কিন্তু মা, আমি তো কাকিমাকে তো ভালোই বাসি, কত করে বললাম কাকিমাকে একটুখানি মাংস দেওয়ার কথা, কিন্তু কাকিমা এমনভাবে আমাকে বলল, আমি তো বিশ্বাস করে গেছি। কিন্তু কাকিমা মিথ্যে কথা কেন বলল? আমাকে তো সত্যি কথা বলতেই পারতো, দেবে না বলে দিত, তাহলে এমনভাবে মিথ্যে কথা কেন বলল? দেখ পূজা মা, সে কেন এরকমভাবে বললো না বললো সেটা তো আমি জানি না। তবে শোন মা, এইসব নিয়ে তুই মন খারাপ করিস না। আর তুই মন কেন খারাপ করছিস বলতো? তোর বাবাকে বললে একটুখানি নিয়ে আসবে মাংস, অত চিন্তা করিস না তো। আজ রাতে তোর বাবা আসলে কাজে থেকে, আমি তোর বাবাকে বলবো, দেখবি কালকের মাংস এনে দিলে আমি তোকে সুন্দরভাবে রান্না করে দেব। এটা নিয়ে একদম মন খারাপ করিস না রে মা। তবে মা, বাবা আসলে কিন্তু তুমি অবশ্যই মনে করে বলো, কেমন? ওই সব নিয়ে তোকে চিন্তা করতে হবে না রে মা, তোর বাবাকে আসতে দিয়ে আমি বলবো অবশ্যই। পরের দিন সকালে মদন কাজে যাওয়ার সময় মিতা তাকে বলতে থাকে, আচ্ছা শোনো, একটু কাজে থেকে ফেরার সময় বাজার থেকে একটু অল্প করে মাংস আনবে তো।
আরে গিন্নি, কি হয়েছে বলো তো? আজকের হঠাৎ করে যে মাংস আনার কথা বলছো? তোমার আদরের মেয়ে যে কাল থেকে বায়না ধরেছে তাকে একটু নাকি মাংস রান্না করে খাওয়াতে। কাল ওর কাকিমা মাংস রান্না করেছে, সেই গন্ধে গন্ধে সে পাগল হয়ে গেছে। আর ওর কাকিমার কাছে খেতে চেয়েছে, ওর কাকিমা বলেছে যে সব মাংস বিড়ালে খেয়ে চলে গেছে আর দেয়নি, তাই জন্য সে মন গোমড়া করে বসে আছে। তাই বলছি তুমি একটু আজকে কাঁচা মাংস নিয়ে আসো তো, আজকে সুন্দরভাবে ওকে একটু ভালোভাবে বানিয়ে দেব, ও খাবে। আর অনেক দিন ধরে আমাদেরও তো মাছ মাংস কিছুই খাওয়া হয়নি। দেখো গিন্নি, সে তো নয় বুঝেছি, কিন্তু এখন এমনভাবে মাংস কি করে আনি বলো তো? তুমি তো জানো আমার হাতে এখন টাকা পয়সা কিছুই নেই, আর মাসের শেষ চলছে। এখন আর কিছুদিন অপেক্ষা করো, তারপর নয় মাংস একটু কিনে আনবো। আর আমাদের সংসারে মাংস খাওয়া মানে অনেক বড় ব্যাপার। আমাদের কপালে তো এই শাক সবজি জুটছে, এটাই অনেক গো। দেখো আমাদের সংসারটা যে কত কষ্টে চলছে সেটা একমাত্র আমরা আর ওপরওয়ালা জানে ভালোভাবে। কিন্তু তোমার মেয়ে যে এখন অনেক ছোট, তাকে কি করে বোঝাই বলো তো? তোমার মেয়ের কাছে এটাই লাগে যে আমি বায়না করেছি মানে ওটা আমাকে দিতেই হবে। সে তো এটা জানে না যে তার বাবা কত কষ্ট করে সংসার চালাচ্ছে, হিমশিম খেয়ে যাচ্ছে। কিন্তু তাকে কি করে বোঝাই বলো তো? আচ্ছা শোনো গিন্নি, মেয়েকে তোমাকে বোঝাতে হবে না। আমি নয় কারোর কাছ থেকে কিছু টাকা ধার করে একটু মাংস কিনে নিয়ে আসবো, আবার নয় ওকে টাকা শোধ করে দেব, বুঝেছো? না না, কারোর কাছে তোমার টাকা ধার চাইতে হবে না। সেই টাকা ধার চাইলে যে আবার তাকে শোধ করতে হবে। না না, আমি নয় মেয়েকে কোনো না কিছু একটা বুঝিয়ে বলবো, তোমাকে অত কারোর কাছ থেকে ধার করতে হবে না। শোনো গিন্নি, তোমাকে অত চিন্তা করতে হবে না, দেখি কি করা যায়। তাহলে এখন আমি আসি গো। তারপর মদন সে কাজে চলে যায়। আর দেখতে দেখতে এমনভাবে বেশ কিছু ঘন্টা কেটে যায়। মিতা সে জল নিয়ে বাড়িতে ফিরছিল, আর রাস্তায় দেখা হয়ে যায় তার দেওর রাহুলের সাথে। তখন রাহুল বলতে থাকে তার বৌদিকে, আচ্ছা বৌদি, এই টাকাটা তোমার কাছে রাখো, বুঝেছো? আর এই টাকা দিয়ে একটু বাজার থেকে মাংস কিনে নিয়ে এসো, আর তোমরা সুন্দরভাবে রান্না বান্না করে খেও, বুঝেছো? কিন্তু ভাই এই টাকা যে তুমি আমার হাতে দিলে, এক্ষুনি যদি ছোট কোনো জায়গা থেকে খবর পেয়ে যায় কিংবা দেখে ফেলে, তাহলে তাহলে তোমার সাথে যে খুব ঝগড়া করবে। ভাই না না, এই টাকা আমি রাখতে পারবো না, এই টাকা বরং তুমি নিয়ে নাও। দেখো বৌদি, আমি তো তোমাদের জন্য কিছু করতে পারি না। আর আমার সোনামা পুচকে ভাইজিটা একটু মাংস খেতে চেয়েছে, আর তার জন্য কি আমি একটুকু করতে পারবো না, বুঝেছো? আর শোনো, তোমার কাছে আমি টাকাটা দিয়েছি সেটা কেউ দেখেনি, এই আশেপাশে কেউ নেই। আর এমনিতে কবিতা জানতেও পারবে না, একমাত্র তুমি আর আমি জানি। আর এটা তোমাকে ওকে বলতেও হবে না, বুঝেছো? তুমি এই টাকাটা নিয়ে একটুখানি বাজারে গিয়ে তোমরা মাংস কিনে নিয়ে আসো বৌদি। আমরা তো সবসময় ভালো মন্দ খাই, কিন্তু তোমরা তো খেতে পারো না। কিন্তু ভাই তুমি কি করে জানলে বলো তো যে তোমার ভাই যে এরকমভাবে মাংস খেতে চাইছে? কিন্তু এটা তো তোমার না জানার কথা, তোমাকে তো আমরা জানাইনি। তাহলে তোমার ভাইজি কি তোমার কাছে গিয়ে বায়না করেছে? দেখো বৌদি, আমার ভাইজি যদি আমার কাছে এসে বায়না করতো আমি তাহলে আরো খুশি হতাম, কিন্তু ও আমার কাছে বায়না করেনি। সকালবেলা যখন আমি হাত মুখ ধুতে যাচ্ছিলাম উঠানে, তখন আমি তোমাদের সব কথাবার্তা শুনে নিয়েছিলাম। তাই জন্য তো আমি ভাবছিলাম যে কখন তোমাকে টাকাটা দিতে পারবো। আর দেখো রাস্তায় দেখা হয়ে গেল, এটাই ভালো হয়েছে। আর এই দিয়ে দিতে পারলাম তোমাকে। বৌদি তুমি আর না করো না। কিন্তু ভাই এই টাকাটা যে নিতেই আমার ভয় লাগছে। তুমি তো জানো ছোট কেমন, যদি একবারও গুণক্ষরে টের পেয়ে যায় তাহলে যে পুরো বাড়ি মাথায় করে তুলবে। না না বৌদি, তুমি এইসব নিয়ে একদম ভেবো না। আর যদিও বা কবিতা জেনে যায়, কোনো অসুবিধা নেই, ওর সাথে আমি কথা বলে নেব, বুঝেছো? এটা নিয়ে কোনো ভয়ের কারণ নেই। আমি আমার দাদা বৌদিকে কি দেবো না দেবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। ওকে তো কোনো জিনিসের কম রাখি না। তাহলে তারপর মিতা সে চুপচাপ সে বাড়িতে চলে যায়। তারপর মিতা সে বাজার থেকে মাংস কিনে নিয়ে এসে রান্না করতে বসে। আর তখন সেখানে তার ছোট যা এসে বলতে থাকে, কি গো দিদি, তোমাদের আজকে হঠাৎ করে কি করে মাংস রান্না হচ্ছে গো? তোমাদের তো দিন আনো তো দিন খাও, তাহলে মাংস কোথায় পেলে বলো তো দেখি? আজকে এমনভাবে ঘটা করে মাংস রান্না করছো যে? কেন রে ছোট, তোরা কি সবসময় একাই মাংস খেতে পারিস? আমরা কি একটু ভালো মন্দ খেতে পারি না নাকি? তাই জন্য আজকের বাজারে গিয়ে মাংস কিনে নিয়ে এসেছি, আর তাই তো রান্না বান্না করছি।
দেখো দিদি, দাদার তো তেমন একটা রোজগার নেই ভালো, আর মাংস কেনার মতো ক্ষমতা নেই। তাহলে তাহলে আমি এটাই ভাবছি যে মাংস কেনার টাকা কোথায় থেকে পেয়েছো যে এমনভাবে মাংস কিনে এনে খাচ্ছ? দেখ ছোট, এমনভাবে আমাদেরকে সবসময় অপমান করবি না তো, ভালো লাগে না। মানছি মানছি আমাদের একটু রোজগার কম আছে, আমরা তেমন ভালো মন্দ খেতে পারি না, শাক সবজি খেয়ে আমাদের দিন চলে। কিন্তু তারপরেও তুই এমনভাবে কেন কথা শোনাচ্ছিস? আজকে যদি আমার জায়গায় তুই থাকতিস তাহলে কি এমনভাবে বলতে পারতিস বলতো? এমনভাবে অহংকার করা ভালো নয়, অহংকার হচ্ছে পতনের কারণ, মনে রাখিস। থাক থাক দিদি, তোমাকে আর জ্ঞানের কথা বলতে হবে না। যা রান্না করছো ভালোভাবে রান্না করে খাওয়া দাওয়া করো। একে তো মাংস কপালে জোটে না, ভালো মন্দও জোটে না, আজকের একটু জুটেছে, তাই একটু ভালোভাবে তৃপ্তি করে খাও। কি বলি বলো তো? দেখ ছোট, কারো ভালো না চাইলে কারো ক্ষতি চাস না। তবে একটা কথা বলছি, এমনভাবে অপমান করা কাউকে উচিত না, কাউকে মনে আঘাত দিয়ে কথা বলাও উচিত না। কিন্তু তুই যেটা করছিস সেটা খুব অন্যায় করছিস। একদিন একদিন সময় আসবে, দেখবি তুই তোর নিজের ভুলটা অবশ্যই বুঝতে পারবি, আর তখন আমাদের কথা মনে পড়বে, মনে রাখিস। কবিতা এসব কথা শোনার পর ওখান থেকে চলে যায়, সে আর কোনো কিছু কথা বলে না। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে হঠাৎ একদিন কবিতার অসহ্য পেটের যন্ত্রণা শুরু হয়ে যায়। সঙ্গে সঙ্গে সবাই তাকে হসপিটালে ভর্তি করলে সেখান থেকে বলে যে কবিতার পেটে স্টোন পড়েছে। দেখতে দেখতে এমনভাবে এক সপ্তাহ কেটে যায়, কবিতার সুন্দরভাবে অপারেশন হয়ে যায়। কিন্তু অপারেশনের পর কবিতাকে সম্পূর্ণভাবে খেয়াল এবং দেখাশোনা করতো মিতা। বেশ কিছুদিন পর থেকে কবিতা অনেকটা সুস্থ স্বাভাবিক হয়ে ওঠে। তখন সে তার স্বামীকে বলতে থাকে, আচ্ছা শোনো, তুমি আমাকে আমার বাপের বাড়িতে দিয়ে আসো। এখানে আমার তেমন ভালোভাবে দেখাশুনো কেউ করতে পারছে না। আমার বাপের বাড়িতে দিয়ে আসলে সবাই আমাকে সুন্দরভাবে দেখাশুনো করবে। কেন রে ছোট, তুই বাপের বাড়িতে যাবি বলছিস? দেখ না, আমি তোকে তো কত সুন্দরভাবে খেয়াল রাখছি, দেখাশুনো করছি, সময় সময় তোকে খেতে দিচ্ছি, ওষুধ খাইয়ে দিচ্ছি। তাহলে আমি তোকে কি খারাপ কমতি রেখেছি বলতো? তুই যে বাপের বাড়ি চলে যাবি বলছিস কেন বলতো? দেখো দিদি, এখানে থাকলে আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারবো না, আমি জানি। আমি যদি আমার বাপের বাড়িতে চলে যাই, সেখানে আমাকে দেখাশুনো করার মতো অনেক লোক আছে, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। দেখো কবিতা, তোমাকে একটা কথা বলছি, কিছু মনে করো না। তোমার যে এত বড় একটা অপারেশন হয়েছে, এত বড় শরীর খারাপ থেকে উঠেছো, কই তোমার বাপের বাড়িতে তো একবার খবর নিল না, না তোমাকে কেউ দেখতে এসেছে। আর তুমি কিনা বলছো তোমার বাপের বাড়িতে গিয়ে তুমি সুস্থ স্বাভাবিক হবে। এতদিন আছো না, তুমি যে এখানে সুস্থভাবে আছো সেটা একমাত্র বৌদির জন্য আছো। বৌদি তোমাকে সারা দিন রাত এক করে তোমাকে সেবা ধর্ম করেছে, সুস্থ করেছে, আর তুমি কিনা বলছো এখানে তুমি ভালো থাকবে না। ভাই, তুমি এমনভাবে ওকে বলো না, ও সবে এখন অসুস্থ থেকে উঠেছে, আর তুমি যদি এমনভাবে বলতে থাকো মেয়েটা যে আরও অসুস্থ হয়ে যাবে। শোনো, ও যখন বলছে যে ওকে বাপের বাড়ি দিয়ে আসার কথা, তাহলে তুমি ওকে দিয়ে আসো না। ও ওখানে যদি সুস্থ হতে চায় তাহলে কি ক্ষতি আছে? আর বাবা মায়ের কাছে তো প্রত্যেকটা মেয়েই তো সুস্থ হয়ে যায় ভালোভাবে, ওকে খেয়াল রাখে। তুমি তার থেকে ওখানেই দিয়ে আসো। দেখো বৌদি, আমি ওকে তোর বাপের বাড়িতে দিয়ে আসবো, সেটা আমার কোনো সমস্যার ব্যাপার না। কিন্তু সত্যিটা তো জানা দরকার, ওর বাপের বাড়ি নিয়ে ও এত অহংকার করে, কিন্তু সেই বাপের বাড়ি থেকে কেউ ওকে দেখতে আসেনি একবারের জন্য, না কোনো খবর নিয়েছে। কিন্তু আমরাই ওকে সারাক্ষণ ওর পাশে ছিলাম, সেবা যত্ন করেছি, কিন্তু সে বলছে কিনা ওর বাপের বাড়িতে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে এক্ষুনি দিয়ে আসছি আমি। তারপর কবিতা রাহুলের মুখ থেকে এসব কথা শোনার পর সে কিছুক্ষণ ভাবতে থাকে। সে এটা ভাবতে থাকে যে সত্যি তো তার বাপের বাড়ি থেকে তাকে কেউ কোনো দেখতে আসেনি কিংবা খোঁজ খবরও নেয়নি। তখন সে চুপচাপ হয়ে থাকে, কোনো কিছু কথাও বলে না। কি হলো কবিতা, তুমি যে এমনভাবে কি ভাবছো বলো তো? চলো তোমাকে আমি দিয়ে আসছি। না, আমি কোথাও যাব না, আমি এই বাড়িতেই থাকবো। আমি আমার বাপের বাড়িতে আর কখনোই যাব না। তুমি যেটা বলেছো একদম ঠিক কথা বলেছো। বিয়ের পর তো বাপের বাড়ির মানুষজনও পর হয়ে যায়। আর দেখো, আমার এত বড় কিছু হয়ে যাওয়ার পরও তারা আমাকে একবারও খোঁজ খবর নিল না কিংবা দেখতেও আসলো না। কিন্তু যাদেরকে আমি এত অপমান করেছি, অবহেলা করেছি, তারাই শেষ পর্যন্ত আমার পাশেই ছিল। না না, আমি যাব না আর কখনো। দিদি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার
সাথে অনেক অন্যায় করেছি, অনেক ঝগড়া করেছি, কিন্তু আর বিশ্বাস করো, আর তোমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করব না। আমি তোমাদের সাথেই থাকবো, আর তোমাদের সাথে সারা জীবন থাকতে চাই। দিদি, ক্ষমা করে দাও আমাকে। কবিতার মুখ থেকে এমন কথা শুনে সবাই অনেক অবাক হয়ে যায় এবং খুশিও হয়। ছোট, তুই সত্যি বলছিস? তুই সত্যি যাবি না? আমরা আবার একসাথে থাকবো আগের মতো? সত্যি আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম রে, যে আমরা একসাথে কবে হব। তুই জানিস না আমি যে অনেক খুশি হয়ে গেছি রে। তুই পুরনো কথা ভুলে যা, আমরা আবার নতুন করে একসাথে সবাই মিলে থাকবো আর অনেক খুশি আনন্দ করবো রে। কবিতা তার নিজের ভুলটা বুঝতে পারে, সবার কাছে ক্ষমা চায়, সবাই তাকে ক্ষমা করে দেয় এবং তাদের ওই ভাঙা পরিবার আবার জোড়া লেগে যায় এবং সুন্দরভাবে তারা একসাথে সুন্দরভাবে সংসার করতে থাকে।